আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে পদার্থের গঠন। এই অধ্যায়টি সিকিউর জন্য যা কিছু দরকার সবকিছু আমরা এই ক্লাসের মধ্যে শিখে ফেলার চেষ্টা করব। তো আগেই বলতেছি, এটা কোনো ডিটেলস ভিডিও না, এটা জাস্ট সিকিউর জন্য যা কিছু দরকার, সিকিউর জন্য ওই জিনিসগুলো আমরা দিয়ে দিব এখানে। তো এখানে মূলত আমার একটা স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করছে যাতে আমি ওকে অধ্যায়টা পড়াই দিই। ওই জন্য আজকে তোমাদের আমি বলতেছি, আমি সবার উদ্দেশ্যে এটা অনলাইনে ভিডিও দিয়ে দিব, তাহলে তুমি ওখান থেকে দেখে নিতে পারবে। তো আসো আমরা আজকের এই ভিডিওটা শুরু করি। দেখো, এখানের মধ্যে আমাদের প্রথমে কিছু কোয়েশ্চেন দিছে। একটা কোয়েশ্চেনের মধ্যে এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে আমাদের একটা এরকম বৃত্তাকার কিছু একটা দিছে। তো আমরা জানি বৃত্তাকার এই জিনিসগুলোর কক্ষপথ বলে। আমরা জানি ইলেকট্রন যেই পথে আমাদের আবর্তন করে বা ইলেকট্রন যে পথে ঘুরে সেটাকে কক্ষপথ বলে। তো আমাদের ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে আমরা জানি। তো আমাদের এখানে দেখো তো শক্তি স্তর কয়টা দিছে। এখানে কে, এল, এম, এন দিছে। এগুলো সবগুলো আসলে শক্তি স্তরের এক একটা নাম। তো আমরা জানি যে হচ্ছে আমাদের যদি শক্তি স্তর একটা হয় তাহলে এন এর মান 1। এটাকে বলা হয় আমাদের আমাদের বলা হয় ক্যাশেল। আমাদের n এর মান যদি শক্তি স্তর সংখ্যা দুইটা হয়, শক্তি স্তর দুইটা হলে n এর মান 2 হলে সেটাকে বলা হয় এল শেল। n এর মান 3 হলে সেটাকে বলা হয় এম শেল, এবং n এর মান যদি 4 হয় সেটাকে বলা হয় এন শেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এখানে সবচেয়ে বাইরের কক্ষপথটা যেহেতু n বলে দিছে, সবচেয়ে বাইরের কক্ষপথটা যেহেতু n বলে দিছে, তার মানে এটা আমাদের n মানে আমাদের এখানে n এর মান কত হবে? 4। তাহলে এখন ওরা প্রশ্ন কি করছে একটু দেখো তো। ওরা বলছে চিত্রটির সর্বশেষ কক্ষপথে বা যোজ্যতা স্তরের ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত। তো এই প্রশ্নটা তোমাকে দুইভাবে দিতে পারে। হয় তোমাকে বলবে ইলেকট্রনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত, অথবা বলতে পারে তোমার যোজ্যতা স্তরের কোন ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তো সর্বশেষ কক্ষপথ যে কথা, যোজ্যতা স্তরের সেম কথা। আমাদের ইলেকট্রন বিন্যাস করলে সবচেয়ে বাইরের কক্ষপথটাকে বলা হয় যোজ্যতা স্তর বা যোজ্যতা কক্ষপথ। তো তোমাকে যেটাই বলুক তুমি সুন্দর করে আনসারটা করবা। তাহলে তোমাকে প্রথম প্রশ্নটা বলছে চিত্রটির সর্বশেষ কক্ষপথে বা যোজ্যতা স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তো আমরা তো জানি কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় কি দ্বারা? কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় অ্যাম্পিয়ার দ্বারা। আর আমরা জানি অ্যাম্পিয়ার সমান এনএইচ বাই 2 পাই। এটা তো আমরা জানি। তখন এখানে এনটা কি? এখানে এন হচ্ছে তোমার কক্ষপথ সংখ্যা, এখানে এইচটা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, যেটার মান আমরা অবশ্যই জানি কত, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। পাই তো আমরা এই মানগুলো জানি। এখানে অ্যাম্পিয়ারটাকে বলা হচ্ছে কৌণিক ভরবেগ। তো আমাদের কৌণিক ভরবেগ নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। তো আসো আমরা বের করি কৌণিক ভরবেগ। ওরা বলছে চিত্রটির সর্বশেষ ইলেকট্রনের বা সর্বশেষ কক্ষপথে বা যোজ্যতা স্তরের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। তাহলে সর্বশেষ কক্ষপথ n সমান কত? 4। তাহলে আমরা এখানে n এর মান পাচ্ছি 4। h এর মান আমরা জানি 2 পাই, আমরা বসাইতে পারবো। তাহলে বসাও, n এর মান 4, h এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 ডিভাইডেড বাই 2 পাই। পাই এর মান হচ্ছে 3.1416। এই মানটা কত আসে? এটা অ্যারাউন্ড আমাদের একটা মান আছে, আমার মানটা এক্স্যাক্টলি মনে নাই। তো মানটা আমরা বের করলে যেটা পাবো ওইটাই হবে তোমার এই ইলেকট্রনটার কৌণিক ভরবেগ। তাহলে এইভাবে যদি আমাদের কখনো দেয়, আমরা দেখবো এটা কয় নাম্বার শক্তি স্তরে আছে। ওই শক্তি স্তরের মানটাকে বলা হয় এন, প্লাঙ্কের ধ্রুবককে বলা হয় এইচ, এবং 2 পাই দিয়ে ভাগ করে দিলে আমরা কৌণিক ভরবেগটা পেয়ে যাব। এর পরবর্তীতে আমরা যদি আসি, এর পরবর্তীতে আমাদের প্রশ্ন যেটা করছে, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের যদি ইলেকট্রন কে শেল হতে এম শেলে যায় এবং এম শেল হতে এল শেলে যায়, তবে শক্তির শোষণ বা বিকিরণ কি ঘটবে। তো আমরা জানি যে আমাদের এই যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো আমরা জানি বৃত্তাকার কক্ষপথে যখন আমাদের এখানে প্রথম কক্ষপথকে আমরা n সমান 1 বলি, দ্বিতীয় কক্ষপথকে n সমান আমরা 2 বলি। প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ। তো আমাদের ছোট কক্ষপথকে বলা হয় নিম্ন শক্তি স্তর, আর বড় কক্ষপথকে বলা হয় উচ্চ শক্তি স্তর। তাহলে এখন আমরা জানি যে কোনো একটা ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তির কি ঘটে? তখন শক্তির শোষণ ঘটে। তখন শক্তির শোষণ ঘটে। আর যদি কখনো নিম্ন শক্তি স্তর থেকে আমাদের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর ইলেকট্রনটা, দেখো এখানে n এর মান 2, তাহলে উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তর ইলেকট্রনটা যাবে, তখন আমাদের শক্তির বিকিরণ ঘটবে। শক্তির তখন বিকিরণ ঘটবে।
তাহলে শক্তির শোষণ এবং বিকিরণটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা যদি একটু বলি, যদি নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে ইলেকট্রনটা যায় তখন শক্তির শোষণ করবে, আর উচ্চ কক্ষপথ থেকে যদি নিম্ন কক্ষপথে ইলেকট্রনটা যায় তখন শক্তির বিকিরণ ঘটবে। তো আমাদের এই শক্তির শোষণটা যখন ঘটে তখন এখানে একটা বর্ণালী দেখা যায়, বা বর্ণালী, বা তুমি বলতে পারো কিছু আলো দেখা যায়। এই আলোর বর্ণালীটা হয় কালো রঙের। এবং যখন শক্তির বিকিরণ হয় তখন আমাদের কিছু আলো দেখা যায়, সেগুলো হচ্ছে বিভিন্ন রঙের হতে পারে। যেমন আমরা বেনি আসহ কলা দিয়ে মনে রাখতে পারি এটা। বেনি আসহ কলা। বেনি আসহ কলা মানে হচ্ছে আমাদের বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং হচ্ছে লাল। এগুলো আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা এখান থেকে জাস্ট দুটো জিনিস মনে রাখবো। আমাদের নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে ইলেকট্রনগুলো গেলে শক্তির বিকিরণ ঘটে। উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে গেলে শক্তির সরি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে গেলে শক্তির বিকিরণ ঘটে, এবং নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে আসলে শক্তির শোষণ ঘটে। এটা আমরা মনে রাখবো। তাহলে এখানে দেখো ওরা প্রশ্নে কি করছে, ইলেকট্রন ক্যাশেল হতে এম শেলে। দেখো ক্যাশেল হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, আর এম শেল হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। তাহলে আমাদের ইলেকট্রনটা যাচ্ছে কোথায়? ইলেকট্রনটা যাচ্ছে 1 নম্বর শক্তি স্তর থেকে 3 নম্বর শক্তি স্তর, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে। তার মানে শক্তির এখানে কি ঘটবে? শোষণ ঘটবে। তার মানে এখানে শক্তির শোষণ ঘটবে। আবার এরপরটা দেখো তো বলছে এম শেল হতে যদি এল শেলে যায়। এম শেল মানে কয় নম্বর শক্তি স্তর? 3 নম্বর। এম শেল মানে 3 নম্বর শক্তি স্তর। আর এল শেল মানে হচ্ছে আমাদের 2 নম্বর শক্তি স্তর। তো 3 নম্বর শক্তি স্তর থেকে যখন 2 নম্বর শক্তি স্তরে যাচ্ছে, উচ্চ থেকে নিম্নে যাচ্ছে, তার মানে শক্তির কি ঘটবে? বিকিরণ ঘটবে। যেখানে আমাদের বইয়ের মধ্যে এই জিনিসগুলো আছে, শক্তির বিকিরণ বলে। জাস্ট আমরা ডিটেলসে পড়তেছি না, জাস্ট একটু একটু তোমাদেরকে ধারণা দিয়ে যাচ্ছি যাতে তুমি সিকিউতে এই জিনিসগুলো বুঝতে পারো। তো আশা করতেছি এতটুকু আমরা বুঝছি। তাহলে আমরা এতটুকু বলতে পারবো, আমরা ক্যাশেল থেকে এম শেলে গেলে শক্তির কি ঘটে? অবশ্যই নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যাচ্ছে, তাহলে শক্তির শোষণ ঘটবে। আর এম থেকে এল শেলে যাচ্ছে তখন শক্তির কি ঘটবে? বিকিরণ ঘটবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই শক্তির শোষণ বা বিকিরণকে, এই শক্তির শোষণ বা বিকিরণকে প্রকাশ করা হয় শক্তির শোষণ বা বিকিরণ। এটাকে প্রকাশ করা হয় তোমার ডেল ই দ্বারা। শক্তির শোষণ বা বিকিরণকে প্রকাশ করা হয় ডেল ই দ্বারা, আর ডেল ই সমান হয় এইচ নিউ। এইচটা আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্ক কনস্ট্যান্ট। আর এই নিউটা মানে হচ্ছে কম্পাঙ্ক। এই নিউটা হচ্ছে কম্পাঙ্ক। বুঝতে পারছি? এবং তুমি এই যে আমাদের কম্পাঙ্ক যে নিউটা আছে, নিউ সমান লেখা যায় সি বাই ল্যামডা। এখানে সিটা হচ্ছে তোমার আলোর বেগ, এখানে সিটা হচ্ছে আলোর বেগ, সি হচ্ছে আলোর বেগ, এবং ল্যামডা হচ্ছে ওই আলোটার, ওই যে আমাদের কণাটার তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে তুমি এখন নিউ মানে কম্পাঙ্ক, কম্পাঙ্ক সমান সি বাই ল্যামডা লিখতে পারবা। তাহলে তুমি এখানে বসাতে পারবে না এইচ নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে সি বাই ল্যামডা যদি বসাও তাহলে তুমি কি পাবা? এইচ সি বাই ল্যামডা পাবা। তাহলে আমাদের ডেল, এটাও ডেল, তাহলে আমাদের ডেল সমান যেমন এইচ নিউ লেখা যায়। নিউ মানে আমরা জানি কম্পাঙ্ক, এই কম্পাঙ্ক মানে হচ্ছে সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা মনে রাখবো আলোর বেগ সি সমান কত হয়? 3 into 10 to the power 8 ms ইনভার্স 1। প্রায় আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই জিনিসগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে? তাহলে আমাদের শক্তি শোষণ বা বিকিরণকে প্রকাশ করা হয় ডেল ই দ্বারা। ডেল ই সমান হয় এইচ নিউ। এইচ হচ্ছে এখানে প্লাঙ্কের ধ্রুবক, আর এখানে হচ্ছে নিউ হচ্ছে কম্পাঙ্ক। তুমি প্লাঙ্কের ধ্রুবকের সাথে কম্পাঙ্ক গুণ করলে শক্তি শোষণ বা বিকিরণটা পেয়ে যাবা। এখন এই নিউ মানে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কটা আবার প্রকাশ করা যায় সি বাই ল্যামডা দ্বারা। তো সি বাই ল্যামডা দ্বারা কেন প্রকাশ করতেছি, এগুলো ডিটেলস ভিডিও একদিন অবশ্যই দিব। আপাতত জাস্ট মনে রাখবো। তো তুমি যদি এখানে নিউ জায়গায় সি বাই ল্যামডা বসাও তাহলে তুমি কি পাবা? এইচ সি বাই ল্যামডা পাবা। আশা করতেছি এতটুকু আমরা বুঝছি। আচ্ছা, এরপর এটা একটু করে মুছি। আচ্ছা, আশা আশা করতেছি আমরা এতটুকু বুঝতে পারছি। তাহলে আমরা এই ম্যাথটা তো আমাদের গেল। এখন আমরা এদিক থেকে একটু করে আসি। আমরা যদি এদিক এদিক থেকে একটু করে আসি, ওখানে আমাদের বলা হয়েছে এটা যদি আমরা মুছি তাহলে আমরা কি পাবো? এটা যদি আমরা মুছি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে এখানে দেখো একটা মৌলের এখানে এরপরের প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে এরকম একটা প্রশ্ন আসতে পারে, একটা মৌলের নিউক্লিয়াসের প্রকৃত ভর যদি 5.357 হয়
5.357 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম হয়, তবে এই নিউট্রন সংখ্যা বলে দিয়েছে, নিউট্রন সংখ্যা কত, 17। তাহলে আমাদের প্রশ্ন বলতেছে একটা মোলের নিউক্লিয়াসের প্রকৃত ভর 5.357 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম, এবং এর নিউট্রন সংখ্যা হচ্ছে কত, 17। এবং ওরা গ নম্বরের প্রশ্ন করছে মৌলটি কি করো, শনাক্ত করো। আচ্ছা আমরা একটু পরমাণু নিয়ে আলোচনা করি। আমরা জানি একটা পরমাণু, এর কেন্দ্রে দুইটা কণা থাকে। এটা যদি একটা পরমাণু হয়, এটা মনে করো একটা পরমাণু, এই পুরাটা মনে করো একটা পরমাণু, এর পরমাণুর কেন্দ্র হচ্ছে আমাদের, এই পরমাণুর কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন। তাহলে এখন ওরা বলছে যে এখানে নিউট্রন সংখ্যা কত, 17টা। এই যে n মানে হচ্ছে নিউট্রন, ওরা বলে দিছে নিউট্রন সংখ্যা হচ্ছে 17। এবং ওরা বলছে মৌলটি শনাক্ত করো। আমরা মৌলটা কিভাবে শনাক্ত করতে পারবো, আমরা যদি কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা জানতে পারি তাহলে আমরা মৌলটা শনাক্ত করতে পারি। যেমন আমরা জানি অক্সিজেন, অক্সিজেন 8 নম্বর মৌল, কেন, অক্সিজেনের প্রোটন 8টা। তারপর হচ্ছে তোমার ক্লোরিন 17 নম্বর মৌল, তার মানে ক্লোরিনের প্রোটন সংখ্যা কয়টা, 17টার জন্য আমরা ক্লোরিনকে 17 নম্বর মৌল বলি। তাহলে আমাদের কোনো একটা মৌল শনাক্ত করতে হলে আমাদের বের করতে হবে প্রোটন সংখ্যা। এই যে আমাদের দেখো নিউট্রন সংখ্যা দিয়েছে কিন্তু প্রোটন সংখ্যা দেয় নাই, এই প্রোটন সংখ্যাটাই আমাদেরকে বের করতে হবে। আমরা যদি প্রোটন সংখ্যাটা বের করতে পারি তাহলে আমরা মৌলটাকে চিহ্নিত করতে পারবো। এখন ওরা আমাদেরকে যে সংখ্যাটা দিচ্ছে ওটা হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত ভর। আমরা জানি যে নিউক্লিয়াসে দুইটা কণা থাকে, একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন। আমরা জানি নিউট্রনের ভর জানি আমরা, নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। এটা না আমাদের মেবি 23 গ্রাম। আর আমাদের প্রোটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10 ইনভার্স 20, আচ্ছা 23 না, এটা 24 গ্রাম হবে, এটাও 24 গ্রাম। এটা হচ্ছে 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। এগুলো আমরা জানি নিউট্রনের ভর, প্রোটনের ভর। তো একটা পরমাণু নিউক্লিয়াসের ভর মানে এই যে একটা নিউক্লিয়াসে আমাদের অনেকগুলো নিউট্রন থাকে, অনেকগুলো প্রোটন থাকে। এই নিউট্রন এবং প্রোটনের ভরকে যোগ করলে আমরা কার ভরটা পাবো, নিউক্লিয়াসের ভর পাবো। তাহলে আমি এক কথায় বলতে পারি, এটা যদি সলভ করতে যাই তাহলে আমি বলতে পারবো না আমাদের নিউক্লিয়াসের ভর সমান নিউট্রনের ভর যোগ প্রোটনের ভর, নিউট্রনের ভর যোগ প্রোটনের ভর বলতে পারবো। এখন ওরা আমাদেরকে নিউক্লিয়াসের প্রকৃত ভর দিয়ে দিছে কত, 5.357 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। এটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। আর আমাদের নিউক্লিয়াসে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে নিউট্রন, একটা হচ্ছে প্রোটন। আমরা জানি একটা নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। দেখুন নিউট্রন আছে কয়টা, 17টা। তার মানে 17টার ভর কত হবে, আমরা এটাকে 17 দিয়ে গুণ করবো। আমরা তো জানি না প্রোটনের ভর, প্রোটন কয়টা আছে জানি না। আমি প্রোটন তো, কিন্তু প্রোটনের ভর জানি 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। কিন্তু আমরা তো প্রোটনের সংখ্যা জানি না। ধরে নিচ্ছি আমাদের মনে করো প্রোটন আছে এক্সটা, ধরো প্রোটন আছে মনে করো এক্সটা, আচ্ছা ধরলাম আমরা, বা এরপরে দেখো তো এই যে আমাদের এই জিনিসটা আমরা রাখতেছি 5.357 ইন্টু 10 ইনভার্স 23, এটা থাক। আমাদের যদি এই সংখ্যাটার সাথে এটা গুণ করা হয় তাহলে আমরা একটা মান পাই, ওই মানটা হয় কত, 2.8475 ইন্টু 10 ইনভার্স 23। আর আমাদের যেহেতু এক্স এর সাথে এটা গুণ করলে আমরা পাবো 1.673 ইন্টু 10 ইনভার্স 24 এক্স। তাহলে আমরা ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে কিসের সংখ্যা, এক্সটা হচ্ছে প্রোটন সংখ্যা, এক্সটা প্রোটন সংখ্যা, বুঝছি। আচ্ছা এরপরে তাহলে এখন এরপরে আসি, এই সংখ্যাটা এদিকে প্লাস, এটা এদিকে আসলে কি হবে, -357 ইন্টু 10 ইনভার্স 23, এই প্লাস মানটা এদিকে আসলে কি হবে, -2.8475 ইন্টু 10 ইনভার্স 23 সমান, এটা আমরা রাখতেছি এই পাশে 1.673 ইন্টু 10 ইনভার্স 24x। আচ্ছা তো 5 পয়েন্ট, এই মানটা থেকে এই মানটা বিয়োগ করলে আমাদের মান আসা হচ্ছে 2.5095 ইন্টু 10 ইনভার্স 23, আর ওদিকে থাকে কত, 1.673 ইন্টু 10 ইনভার্স 24x, বুঝছি। বা এক্স এর সাথে এটা গুণাকার আছে, এটা এদিকে আসলে হবে ভাগ, 2.5095 ইন্টু 10 ইনভার্স 23 ডিভাইডেড বাই, এটা আছে এদিকে আছে গুণ, এদিকে আসলে কি হবে সেটা ভাগ।
তাহলে ভাগ করো ইন্টু 10^24, এটা সমান x। সুতরাং এখানে x এর মান আসে হচ্ছে তোমার x এর মান মেবি তোমার 15 আসে, এখানে x এর মান 15 আসে। তো আমরা এখানে ধরে নিচ্ছি x মানে কি ধরে নিচ্ছি, প্রোটন সংখ্যা। তার মানে x এর মান যদি আমাদের 15 আসে, তাহলে প্রোটন কয়টা, প্রোটন সংখ্যা হচ্ছে 15। প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা 15, প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের 15। আর প্রোটন সংখ্যা 15 মানে মৌলটির নাম কি, ফসফরাস। আমরা জানি ফসফরাসের প্রোটন কয়টা থাকে, 15টার জন্য আমরা এই মৌলটাকে ফসফরাস বলি। বুঝতে পারছি? আশা করতেছি এই জিনিসটা আমরা পারবো। তো আমাদের যদি এরকম কখনো ম্যাথ দেয়, একটা মৌলের নিউক্লিয়াসের ভর দিছে, আমাদের নিউট্রন সংখ্যা বলে দিছে, তো বলছে মৌলটা শনাক্ত করো। তো মৌলটা শনাক্ত করা মানে কি, ওইটার কয়টা প্রোটন আছে দেখা, ওইটার প্রোটন সংখ্যা যত ওই মৌলটার নাম হবে তত। এই আমাদের ওর প্রোটন সংখ্যা 15 পাইছে, ওর নাম হচ্ছে ফসফরাস। যদি 8টা হইতো সেটা অক্সিজেন, যদি 17টা হইতো সেটা হচ্ছে ক্লোরিন। তাহলে আমরা এটা কিভাবে বের করব, ওরা নিউক্লিয়াসের প্রকৃত ভর বলছে। তো আমরা জানি নিউক্লিয়াসের ভর মানে ওই নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভর, নিউট্রনের ভরকে যোগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভর। তো নিউক্লিয়াসের ভরটাকে আমরা লিখলাম, নিউট্রনের ভরটাকে লিখছি। তো আমাদের 17টা নিউট্রন আছে, একটা নিউট্রনের ভর যদি 1.675 × 10^24 হয়, 17টা বের করতে হবে, 17 দিয়ে গুণ করবো। আমরা তো জানি না প্রোটনের ভর, আমরা জানি কিন্তু কয়টা প্রোটন আছে জানি না, আমরা এক্স ধরে নিছি। এখান থেকে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করছি, এক্স এর মান বের হয়েছে 15। আর 15 মানে প্রোটন সংখ্যা 15 মানে এটা হচ্ছে ফসফরাস। আশা করতেছি আমরা ম্যাথ এটাও বুঝতে পারছি। আচ্ছা, এরপর আসি আচ্ছা এরপরে দেখো, এরপর আমাদের যেই প্রশ্নটা দিছে ওইটা হচ্ছে 3d 4s 4p এবং হচ্ছে 5s এই এই অরবিটালগুলোর মধ্যে শক্তির ক্রম নির্ণয় করো। শক্তির ক্রম নির্ণয় করা মানে কোন অরবিটালটা উচ্চ শক্তি, কোন কোন অরবিটালটা হচ্ছে শক্তি বেশি আর কোন অরবিটালটা শক্তি কম, আমরা এটা দেখব। তো আমাদের একজন বিজ্ঞানী ছিল, বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী আউফবাউ। ওই বিজ্ঞানী আউফবাউ উনি কি বলছিল, উনি বলছিল আমাদের ইলেকট্রন ইলেকট্রন আগে নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে করবে এরপর উচ্চ শক্তি স্তরে যাবে। ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তর পূর্ণ করবে, এরপর উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে, এরকম আমাদের একটা কথা বলছিল। এখন আমাদের বুঝতে হবে আসলে নিম্ন শক্তি স্তর জিনিসটা কি, উচ্চ শক্তি স্তর জিনিসটা আসলে কি। তো এখানে নিম্ন শক্তি স্তর মানে নিম্ন শক্তি স্তর আর উচ্চ শক্তি স্তর কিভাবে নির্ণয় করব, তো আমাদের মনে রাখতে হবে যার n+l এর মান কম, যার n+l এর মান কম সেটাই নিম্ন শক্তি স্তর, আর যার n+l এর মান বেশি, n+l এর মান বেশি সেটাকে বলবো আমরা উচ্চ শক্তি স্তর। তাহলে আমরা কিভাবে বুঝবো, যার n+l এর মান কম সেটা নিম্ন শক্তি স্তর, যার n+l এর মান বেশি সেটা উচ্চ শক্তি স্তর। তাহলে এখন আসো এখানে একটু বুঝি nটা আসলে কি। nটা মানে হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর সংখ্যা, nটা হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর সংখ্যা। আর এলটা হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটা তোমাদের বইয়ে তেমন আলোচনা করে নাই, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা তোমাদের বইয়ে তেমন আলোচনা করে নাই। জাস্ট আমরা হিসাবে সুবিধার জন্য একটা জিনিস মনে রাখবো, আমাদের এস অরবিটালের ক্ষেত্রে এল এর মানকে 0 ধরা হয়, পি অরবিটালের ক্ষেত্রে এল এর মান হয় 1, ডি অরবিটালের ক্ষেত্রে এল এর মান হয় 2 এবং এফ অরবিটালের ক্ষেত্রে এল এর মান হয় 3। আর এখানে কক্ষপথ বা আমাদের শক্তি স্তর সংখ্যা যেটাকে n দ্বারা প্রকাশ করতেছি, এই যে এখানে আমাদের 3, 4, 4, 5 এই সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে মূলত আমাদের শক্তি স্তর সংখ্যা। আসো আমরা বের করি, ফার্স্ট আমরা 3D এর জন্য বের করি। দেখো তো 3D এর জন্য এখানে n এর মান হচ্ছে 3, আর আমরা জানি d এর জন্য l এর মান হয় কত, 2। সুতরাং n+l বের করো, n+l মানে 3+2, এটা হয় কত 5। 3D এর জন্য আমরা বের করছি। এরপরে তুমি 4s এর জন্য বের করো, 4s এর জন্য বের করলে এখানে n এর মান হচ্ছে 4, s এর জন্য l এর মান কত হয় 0, n এর জন্য আমাদের s এর জন্য l এর মান হয় 0। তাহলে আমরা যদি এখানে বের করি n+l, তার মানে
4 প্লাস 0, তাহলে আলটিমেটলি কত হয় 4। বুঝছি? এরপরে যদি আমরা বের করি, এরপর হচ্ছে যদি আমরা 4p এর জন্য বের করি, 4p এর জন্য আমরা জানি এখানে n এর মান হচ্ছে, এই 4টাই হচ্ছে n এর মান, আর l এর মান কত, p এর জন্য l এর মান হয় 1। তাহলে আমরা যদি n প্লাস l বের করি, n প্লাস l মানে 4 প্লাস 1, আর 4 প্লাস 1 মানে কত 5। ঠিক আছে? এরপর যদি আমরা বের করি, আমরা যদি 5s এর জন্য বের করি, 5s এর জন্য এখানে n এর মান হচ্ছে 5, আর s এর জন্য l এর মান হয় কত 0। তাহলে n প্লাস l বের করো, n প্লাস l মানে 5 প্লাস 0, আলটিমেটলি কত আসে 5। আচ্ছা, আমরা তো একটা জিনিস দেখতেছি, এখানে এটাও 5, এটাও 5, এটাও 5। তার মানে আমি বলছিলাম যার n প্লাস l এর মান কম সে নিম্ন শক্তি স্তর, যার n প্লাস l এর মান বেশি সে উচ্চ শক্তি স্তর। ওই হিসাব করলে দেখতেছি সবচেয়ে নিম্ন শক্তি স্তর 4, বাকি তিনটার মান হচ্ছে 5, কিন্তু এটা 4 না, তার মানে আমাদের 4s টা হচ্ছে সবচেয়ে নিম্ন শক্তি স্তর, সবচেয়ে ছোট। এরপর এটাও 5 আসতেছে, এটাও 5, এটাও 5, এই তিনটার মধ্যে আমাদের শক্তি স্তর কোনটা নিম্ন আর কোনটা উচ্চ এটা আমাদের বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য মনে রাখবা, যখন আমাদের এরকম n প্লাস l এর মানগুলো সমান হয়ে যাবে, এটাতেও n প্লাস l এর মান 5, এটাতেও n প্লাস l এর মান 5, এটাতেও n প্লাস l এর মান 5, তো যখন n প্লাস l এর মানগুলো এরকম সমান হয়ে যাবে, তখন যার n এর মান কম সে হচ্ছে নিম্ন শক্তি স্তর। n প্লাস l এর মান সমান হয়ে গেলে যার n এর মান কম সে নিম্ন শক্তি স্তর। দেখো তো এখানে n এর মান কত 3, এখানে n এর মান 4, আর এখানে n এর মান 5। তাহলে যার যার আমাদের n এর মান কম সে হচ্ছে নিম্ন শক্তি স্তর, যখন n প্লাস l এর মান সবগুলো মিলে যাবে, যার n কম সে নিম্ন শক্তি স্তর। দেখো তো 3, 4, 5 এর মধ্যে সবার ছোট কে 3, তার মানে আমাদের 3d টা 4p এর চেয়ে ছোট। তাহলে 3d টা 4p ছোট মানে এটা 3s থেকে অবশ্যই আমাদের 4s থেকে বড়, এবং সেটা যেহেতু 4p এবং 5s এর মধ্যে, এটাও 5, এটাও 5, এখানে n এর মান 4, এখানে n এর মান 5, এই দুটোটার মধ্যে যেহেতু n এর মানটা ছোট, এর নিম্ন শক্তি স্তর, তাহলে 4p টা নিম্ন শক্তি স্তর এবং 5s টা হচ্ছে উচ্চ শক্তি স্তর। তাহলে ইলেকট্রন ফার্স্টে 4s আসবে, এরপর যাবে 3d তে, এরপর যাবে 4p তে, এরপর যাবে 5s এ। আশা করতেছি আমি এই জিনিসটা বুঝতে পারছি, এটা কি দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তার মানে এটা আলটিমেটলি হবে এরকম 4s সবার ছোট, এরপর 3d, এরপর আমাদের 4p, এরপর হচ্ছে তোমার 5s। এটা কেন হয়েছে? এটা হওয়ার রিজন হচ্ছে এটা তো n প্লাস l এর মান কমে যাবে সবার ছোট, বাট এটা তো n প্লাস l এর মান 5, এটা তো n প্লাস l এর মান 5, এটা তো n প্লাস l এর মান 5, কিন্তু আমরা এটাকে কেন ছোট বলছি, এটাকে কেন বড় বলছি? তো এরকম যখনই n প্লাস l এর মানগুলো সমান হয়ে যাবে, যার n এর মান ছোট সে হচ্ছে নিম্ন শক্তি স্তর। ওই হিসাব করে 3টা ছোট, ওই জন্য 4 থেকে 3 ছোট, 5 থেকে 4 ছোট, ওই জন্য আমাদের সিরিয়ালটা এভাবে আসছে। আশা করতেছি এই ম্যাথটাও আমরা বুঝতে পারছি, আশা করতেছি এটা আমরা পারবো। ঠিক আছে, আমি বুঝতেছি এটা। আচ্ছা, এরপরে দেখি আমরা, এই যে এখানে এরপরের ম্যাথটা কি বলছে। নর্মালি আমরা তো ইলেকট্রন বিন্যাস সবাই জানি, ওটা আর আমি দেখাচ্ছি না, কিন্তু দুইটা মৌল আছে, একটা হচ্ছে ক্রোমিয়াম আর একটা হচ্ছে কপার। এরা ইলেকট্রন বিন্যাসের সামান্য কিছু ব্যতিক্রম দেখায়। আসো আমরা একটু দেখি ওরা বলছে এটা ব্যতিক্রম দেখায় কেন, আমাদেরকে এই প্রশ্নটা করতে পারে, আমরা তখন আনসারটা দিব। তো ব্যতিক্রম দেখায় কেন, আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু করে দেখি। ক্রোমিয়াম হচ্ছে 24 নাম্বার মৌল, ইলেকট্রন বিন্যাসটা দেখলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d কত হয় আমাদের, হওয়ার কথা 3d4, এভাবে হওয়ার কথা। আগে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন ফিল আপ করবে, এরপর উচ্চ শক্তি স্তরে যাবে, কিছুক্ষণ আগেই দেখাইছি। 4s টা 3d থেকে ছোট শক্তি স্তরের জন্য আমাদের আগে ইলেকট্রনটা 4s এ যাবে, এরপর 3d তে যাবে। কিন্তু আমাদের একজন বিজ্ঞানী আছে, ওনার নাম হচ্ছে বিজ্ঞানী হুন্ড। এই বিজ্ঞানী হুন্ড বলছিল, উনি বলছে যে আমাদের ইলেকট্রন বিন্যাসে অরবিটাল পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল হয়, পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীল হয়, এটা বলছিল বিজ্ঞানী হুন।
আমাদের পূর্ণতম অর্ধপূর্ণ অবস্থায় ইলেকট্রন আমাদের এই মৌলগুলো কি হয়, মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। তো এখন পূর্ণ মানে কি, আমরা জানি এস এর মধ্যে থাকতে পারে ইলেকট্রন কয়টা, দুইটা, সর্বোচ্চ দুইটা থাকতে পারে। তো দুইয়ের অর্ধেক কত হয়, এক। তাহলে আমাদের দুইটা এস এর মধ্যে দুইটা থাকতে পারে, দুইটার মধ্যে যদি দুইটাই থাকে তাহলে সেটা হচ্ছে পূর্ণ, আর একটা থাকলে সেটা হচ্ছে অর্ধপূর্ণ। আমরা জানি পি এ থাকতে পারে ছয়টা, ছয়ের জায়গায় যদি পি এ তিনটা থাকে সেটাকে আমরা বলবো অর্ধপূর্ণ। আমরা জানি ডিতে থাকতে পারে সর্বোচ্চ 10টা, তো 10টার জায়গায় যদি সেখানে 5টা থাকে এটাকে আমরা বলবো অর্ধপূর্ণ। তো আমাদের এটার এই কারণেই আমাদের এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে একটু ব্যতিক্রম দেখা যায়। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপর হচ্ছে 4s2, 3d4, এভাবে হওয়ার কথা। কিন্তু ওই যে আমাদের স্থিতিশীল হওয়ার জন্য এস থেকে একটি ইলেকট্রন চলে আসে ডিতে, তখন 4 এর জায়গায় সেটা হয়ে যায় 5, এবং ওর থেকে একটা কমে গিয়ে ও হয়ে যায় 4s1। বুঝতে পারছি? সেম ভাবে কপারের ক্ষেত্রেও দেখো, কপার 29, এটার ক্ষেত্রে আমাদের যেটা দেখা যায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9। এখানে দেখো ডি এর উপর কয়টা আছে, 9টা। আমরা জানি ডি এর উপর সর্বোচ্চ থাকতে পারে 10টা। তাহলে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল অবস্থা অর্জন করতে, স্থিতিশীল অবস্থা অর্জন করা মানে ওইটা হয়তো অরবিটালটা পূর্ণ থাকবে অথবা অর্ধপূর্ণ থাকবে। আমরা জানি ডি এর মধ্যে থাকতে পারে 10টা, তাহলে 5টা থাকলে অর্ধপূর্ণ, এটা স্থিতিশীল, বাট এর মধ্যে 5টা হওয়া সম্ভব না। আমি যদি কোনোভাবে 10টা করতে পারি এটা স্থিতিশীল হয়ে যাচ্ছে। তো ওই জন্য দেখা যায় এই একটা এস থেকে একটা ইলেকট্রন কোথায় চলে যায়, ডিতে চলে যায়, তখন এস এর মধ্যে ইলেকট্রন হয়ে যায় একটা, আর ডিতে ইলেকট্রন হয়ে যায় কয়টা, 10টা। তো আমাদের স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রনগুলো কি করে, স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রনগুলো আমাদের এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন ডি অরবিটালে চলে যায়, তখন 3d9 হওয়ার কথা, এটা হয়ে যায় 3d10, এবং এটা হয়ে যায় 4s1। আশা করতেছি আমরা এই জিনিসটাও বুঝতে পারছি, এটা আমার ধারণা, আশা করতেছি আমরা বুঝছি। আসো আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। এই জিনিসটা আমরা ভালো করে মনে রাখবো, ইনশাল্লাহ আমরা পারবো। আসো আমরা নেক্সট প্রশ্নের দিকে যাই। এখন আমাদের নেক্সট প্রশ্নগুলো একটু ইন্টারেস্টিং, আমাদের এগুলো তো শেষ, আমরা এগুলো একটু করে মুছে দিই, তাহলে আমাদের জন্য একটু জায়গা খালি হবে। আচ্ছা, নেক্সট প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এদের জন্য। এখানে দেখো প্রশ্নের মধ্যে কি বলছে, কোন মৌলের একটি পরমাণুর ভর, কোন মৌলের একটা পরমাণুর ভর যদি 11.719 into 10 inverse 24 গ্রাম হলে এর পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কত? আচ্ছা, আমরা আগে একটু ধারণা নিই আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর মানে কি। দেখো পারমাণবিক ভর যে কথা, আপেক্ষিক পারমাণবিক ভর সেম কথা। পারমাণবিক ভর, পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে যে পরমাণু তোমার পারমাণবিক ভর বের করতে হবে তার একটি পরমাণুর ভরকে, একটি পরমাণুর ভরকে তুমি যদি কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করো, তাহলে তুমি যে মানটা পাবা সেটাই হচ্ছে কি পারমাণবিক ভর। এই যে আমরা যদি কোনো একটা মৌলের আমাকে যখন পারমাণবিক ভর বের করতে বলবে, তখন আমরা ওই মৌলটার একটা পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করব। তাহলে আমরা যদি দেখি এই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মানটা কত, এটার মান হচ্ছে 1.66 into 10 inverse 24 গ্রাম। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের মান হচ্ছে 1.66 into 10 inverse 24 গ্রাম। তাহলে তুমি কোন একটা মৌলের একটা পরমাণুর ভরকে যদি এই মানটা দিয়ে ভাগ করে দাও, যেটা পাবা সেটাকে বলা হচ্ছে কি পারমাণবিক ভর। তাহলে আমাদের দেখো 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে বলে দিছে একটি পরমাণুর ভর কত, ওই মৌলটার একটি পরমাণু ভর, একটি পরমাণু, ওই মৌলটার একটি পরমাণুর ভর ওরা বলছে 11.719 into 10 inverse 24 গ্রাম। তাহলে আমাদের ওরা কি বের করতে বলছে, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর সেম জিনিস, এটা যদি আমরা বের করি তাহলে আমরা কি পাবো, আমরা একটি পরমাণুর ভরকে, এই যে একটি পরমাণুর ভর কত 11.719 into 10 inverse 24 গ্রাম, এটা হচ্ছে একটি পরমাণুর ভরকে আমরা যদি কার্বন আইসোটোপের 12 অংশে 12 ভাগের
1/12 অংশ দ্বারা ভাগ করি, মানে 1.66 ইন্টু 10^24, এই সংখ্যাটা দ্বারা যদি ভাগ করি আমরা যে মানটা পাবো সেটাকেই বলা হচ্ছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, এবং এটার মান আসে 32.0925 গ্রাম। তাহলে আমাদেরকে যদি কখনো কোনো একটা মৌলের পারমাণবিক ভর বের করতে বলে, তাহলে আমরা কি করব, ওই মৌলটার একটা পরমাণুর ভরকে কার্বন 12 এসিটোপের ভরের 1/12 অংশ দ্বারা ভাগ করব। তাহলে আমরা যে মানটা পাবো সেটাকে বলা হচ্ছে আমাদের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। আশা করতেছি এই ম্যাথটাও আমরা বুঝতে পারছি। আসলে আমরা একটু করে নিতাম, আমরা অন্যটা করার চেষ্টা করি। আচ্ছা, এরপরে যদি আমরা একটু করে দেখি, এরপরে দেখো আমাদের কি বলছে, এখন গেছে হচ্ছে আমাদের পারমাণবিক ভর। এরপরে যেটা আসবে এটাকে বলা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, স্যার কেন একটাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলতেছে আর একটাকে কেন গড় আপেক্ষিক পারমাণবিক ভর বলতেছে? তো দুটোর এক্সপ্লেনেশন আমি ডিটেলস ভিডিওতে দিব, এটা জাস্ট তোমাদের জন্য সিকিউতে যা লাগবে ওটা দিচ্ছি, ওই জন্য আমি কোনো ডিটেলস এক্সপ্লেনেশন করতেছি না। তোমরা জাস্ট এতটুকুই করো, ইনশাল্লাহ ভালো করবা। আমরা এটা ডিটেলস ভিডিও ইনশাল্লাহ সামনে দেওয়ার চেষ্টা করবো। দেখো বর্গীয় জ নাম্বারের মধ্যে কি বলছে, এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। কিছুক্ষণ আগে যেটা বলছি সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। কোন একটা মৌলের ভরকে, একটা পরমাণুর ভরকে যদি 1.66 ইন্টু 10^24 দ্বারা ভাগ করো, তাহলে আমরা সেটা পাই কি আপেক্ষিক পারমাণবিক ভর। আর এটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এটার সূত্র হচ্ছে, এটা একদম সিম্পল। এখানে আমাদের কিছু প্রাচুর্যতা দিছে, প্রাচুর্যতা মানে প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া যায়। তো এখানে ওরা প্রশ্নের মধ্যে বলছে ওয়াই একটা মৌল, ওরা সংকেত দেয় জাস্ট বলে দিছে ওয়াই হচ্ছে একটা মৌল, যে মৌলের তোমার মৌল, এই মৌল 32 নাম্বার, এরপর হচ্ছে কত 32 নাম্বার বড় সংখ্যা যুক্ত একটা মৌল পাওয়া যায় 95%, 33 বরটা পাওয়া যায় 0.75%, এবং 34 বরটা পাওয়া যায় কত পার্সেন্ট, 4.25%। তাহলে বলছে এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? কোনো কিছু করতে হবে না, গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র হচ্ছে পার্সেন্টেজ, যতগুলো পার্সেন্টেজ থাকবে তাদের সাথে তাদের ভরটা কি করবা, গুণ করবা। এখানে তিনটা আছে, তাহলে তিনটা পার্সেন্টেজের সাথে ওদের ভরগুলা গুণ করবা, প্লাস আবার আরেকটা পার্সেন্টেজ আছে ওদের সাথে তার ভরটা গুণ করবা, এবং ওই মানটাকে তুমি 100 দিয়ে ভাগ করবা। যেই মৌলের পার্সেন্টেজ, ওই পার্সেন্টেজের সাথে ভরটা গুণ, এই মৌলের ভরের সাথে এই মৌলের পার্সেন্টেজটা গুণ, এই মৌলের ভরের সাথে এই মৌলের পার্সেন্টেজটা গুণ। তোমার কাজ হচ্ছে জাস্ট ভরগুলোর সাথে ওদের পার্সেন্টেজগুলো গুণ করা, যোগ করে 100 দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে তুমি প্রত্যেকটা পার্সেন্টেজের সাথে ভর গুণ করে, প্রত্যেকটা পার্সেন্টেজের সাথে ভর গুণ করে যোগ করবা এবং 100 দিয়ে ভাগ করবা। আসলে আমরা করি এটাকে বের করার জন্য। তাহলে এটাই হচ্ছে আসলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ওই যে প্রথমটার পার্সেন্টেজ হচ্ছে কত পার্সেন্ট, 95%, ইন্টু ওইটার ভর কত 32, ভর কত 32, প্লাস এরপর একটা পাওয়া যায় হচ্ছে 0.75%, ইন্টু এরপর হচ্ছে 33, প্লাস এরপর একটা পাওয়া যায় কত 4.25%, এবং এটার ভর হচ্ছে আমাদের কত 34। তাহলে আমি সবগুলোর পার্সেন্টেজের সাথে ভরগুলো গুণ করে যোগ করছি, এবং আমি কত দিয়ে ভাগ করে দিব, 100 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমি সবগুলোর পার্সেন্টেজকে যদি আমরা গুণ করে যোগ করে যদি 100 দিয়ে ভাগ করে দিই, আমরা যে মানটা পাই সেটাকে বলা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এবং এই মানটা আসে হচ্ছে তোমার, আচ্ছা আমরা কিছুক্ষণ আগে যেটা করছিলাম ওইটার, আচ্ছা আমরা আপেক্ষিক পারমাণবিক ভর যেটা বের করছি এটার একটু মানটা হিসাব করে, তো আমি জানি না কত আসছে। এটা আশা করি এই মানটা আমি মনে হয় ভুলে ওই মানটা লিখে দিছি। এই মানটা আসা হচ্ছে তোমার 32.0925 গ্রাম। এই মানটা আসা হচ্ছে কত 32.0925 গ্রাম। তাহলে আমাদেরকে যদি কখনো পার্সেন্টেজ দেওয়া থাকে এবং আমাদের প্রশ্ন করে যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে, পার্সেন্টেজগুলোর সাথে আমি ভরগুলা গুণ করব, যোগ করে 100 দিয়ে ভাগ করব, যে মানটা পাই সেটাকে আমরা কি বলবো, গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বলবো। বুঝতে পারছি? এখন এটা তো আমাদের পার্সেন্টেজগুলো দিয়ে দিছে, ওই জন্য আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করলাম। এমন যদি হয় আমাদেরকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর দিল, পার্সেন্টেজগুলো দেয় না, বের করতে বলছে, আমরা এই জিনিসটা শিখবো পরের কোয়েশ্চেনে। আমাদেরকে আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিবে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিবে,
সেখান থেকে আমরা পার্সেন্টেজটা বের করব, কোনটা কত পার্সেন্ট প্রকৃতিতে পাওয়া যায়। আসো আমরা সেটা শুরু করি। আসো আমাদের বর্গীয় যে নাম্বার কি বলছে, এখানে একটা মৌল আছে হাইড্রোজেনের, আমরা জানি 3টা আইসোটোপ পাওয়া যায়। হাইড্রোজেন, যে হাইড্রোজেনের ভর 1 সেটাকে বলা হয় তোমার প্রোটিয়াম, যে হাইড্রোজেনের ভর 1 হয় সেটাকে বলা হয় প্রোটিয়াম, যে হাইড্রোজেনের ভর 2 সেটাকে বলা হয় ডিউটেরিয়াম, যদিও এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় ডিউটেরিয়াম। যে হাইড্রোজেনের ভর হচ্ছে তোমার 3 সেটাকে আমরা বলি টিট্রিয়াম, এটাকে আমরা কি বলি টিট্রিয়াম। তো এই তিনটা ওরা দিয়ে দিছে এবং বলে দিছে এই হাইড্রোজেন যে প্রোটিয়ামটা আছে এটা তোমার পাওয়া যায় 99.98%, প্রকৃতিতে পাওয়া যায় কত পার্সেন্ট, 99.98%। এবং এখানে আমাদের হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ওরা আমাকে দিয়ে দিছে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর ওরা আমাকে দিছে 1.0025, 1.0025, যদিও এটা পার্সেন্ট হবে না, ভুল লিখছি এখানে। এটা ওরা আমাদেরকে দিয়ে দিছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1.0025, এটা হচ্ছে এই হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। দেখো এই প্রশ্ন আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিছে, এখন আমরা এই যে পার্সেন্টেজটা বের করব। দেখো হাইড্রোজেন যেটার নাম প্রোটিয়াম সেটার পার্সেন্টেজটা আমাকে দিছে, আর যেটার নাম ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম তাদের পার্সেন্টেজটা আমাকে দেয় নাই। আমরা জানি প্রকৃতিতে যতগুলো আইসোটোপ পাওয়া যায় সবগুলোকে সম্মিলিতভাবে 100% কাউন্ট করা হয়। কত পার্সেন্ট? 100%। তো এই তিনটা মিলে যদি 100% হয় তাহলে আমাদের 100% যদি প্রোটিয়াম পাওয়া যায় 99.98%, তাহলে আর অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে কত? অবশিষ্ট থাকে হচ্ছে আমরা যদি 100 থেকে 99.98%টা বিয়োগ করি তাহলে আমরা আর কত পার্সেন্ট পাই? 0.02% পাই আমরা। পুষ্টি 0. কত পাই? 0.2% পাই। অর্থাৎ আমাদের যতগুলো আইসোটোপ আছে সবগুলোকে কাউন্ট করা হয় 100%-এ। তো 100% থেকে যদি প্রোটিয়ামই পাওয়া যায় 99.98%, তাহলে বাকি দুজনে মিলে পাবে কত পার্সেন্ট? 0.02%। এখন কে কত পাবে তো আমি জানি না, ওই জন্য আমি ধরে নিব ডিউটেরিয়াম এই 0.02%-এর মধ্যে X% পাবে। কত পার্সেন্ট? X% ও পাবে। তাহলে ট্রিটিয়াম কত পাবে? ও যদি 0.02 থেকে X% নিয়ে ফেলে তার মানে ট্রিটিয়াম পাবে 0.02 মাইনাস X%। বুঝতে পারছি? 0.02 থেকে X% যদি ডিউটেরিয়াম পাই তাহলে ট্রিটিয়াম পাবো কত? 0.02 থেকে মাইনাস করবো কত? Xটা বিয়োগ করলে আমরা ট্রিটিয়ামেরটা পেয়ে যাব। তাহলে আমি ওর পার্সেন্টেজও পাইছি, ওর পার্সেন্টেজও পাইছি, বাট আমরা X এর মানটা জানি না। আমরা যদি X এর মানটা বের করতে পারি তাহলে কে কত পার্সেন্ট পাচ্ছে এটা আমরা বের করতে পারবো। আচ্ছা তাহলে আমরা সেম প্রসেস দিয়ে যাই। আমরা জানি গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটার সূত্র কি ছিল? প্রত্যেকটার পার্সেন্টেজের সাথে ভরটা কি করব? গুণ করব। হাইড্রোজেনটার ভর কত? 1 এবং ওর পার্সেন্টেজ হচ্ছে 99.98%, প্লাস এই ডিউটেরিয়ামের ভর হচ্ছে 2 এবং এটা পাওয়া যায় কত পার্সেন্ট? X%। তাহলে ভরের সাথে আমি পার্সেন্টেজটা গুণ করছি। এখানে ট্রিটিয়াম যেটা পাওয়া যায় ওই ট্রিটিয়ামের ভর হচ্ছে 3 এবং সেটা পাওয়া যায় কত পার্সেন্ট? 0.02 মাইনাস X%। তাহলে গুণ করছি, এটাকে আমরা 100 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা আসি, এখন ওরা তো আমাদেরকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিছে 1.00025% ইকুয়াল, এই মানটাকে একের সাথে গুণ করো, একের সাথে 99.98 গুণ করলে 99.98 হয়, প্লাস 2 এর সাথে x গুণ করলে 2x, প্লাস 3 এর সাথে 0.02 গুণ করলে 0.06 হয়, মাইনাস 3 এর সাথে x গুণ করলে মাইনাস 3x, আর এটাকে ভাগ করবো কত দিয়ে? 100 দিয়ে। আচ্ছা 100 এদিকে ভাগ আছে, এদিকে আসলে কি হবে? গুণ। এদিকে আসলে যদি গুণ হয় সেটা হয়ে যাবে 100 দশমিক কত? 100 দশমিক মেবি 025%, 100 দশমিক কত? 025%। এবং 99.98 এর সাথে তুমি যদি 0.06 গুণ যোগ করো তাহলে তুমি পাবা 100.04, এবং 2x থেকে যদি 3x চলে যায় মাইনাস x থাকে, বা তো আমাদের মাইনাস এক্সটা এদিকে আসলে হবে প্লাস এক্স, আর প্লাস মানটা এদিকে গেলে হবে মাইনাস। তাহলে এদিকে আগে ছিল 100.404%, এবং এই প্লাস মানটা এদিকে আসলে হবে মাইনাস, তার মানে 100.04
0.025%। বুঝছি? তো জিরো এটা থেকে যদি এটা বিয়োগ করি তখন এক্স এর মানটা আসে হচ্ছে আমাদের 0.00015%। কত? 0.0015% চলে আসে। এটা চলে আসে। তো আমি তো এক্স পাই গেছি, তার মানে ডিউটেরিয়ামটা পাওয়া যায় কত পার্সেন্ট? ডিউটেরিয়ামটা পাওয়া যায় 0.0015%। এখন আমরা যদি এটা মেবি 0.0015 হবে, এরকম হওয়ার কথা, 0.0015%। এত পার্সেন্ট হচ্ছে আমাদের পাওয়া যায় ডিউটেরিয়ামটা। তাহলে ট্রিটিয়ামটা কত পাওয়া যাবে? H13 যেটা ওইটা পাওয়া যাবে কত? এটা হচ্ছে 0.02 মাইনাস X%। তো এখন তো আমরা তো এক্স এর মানটা বের করছি, এক্স এর মান কত বের করছি? 0.02 মাইনাস 0.015, এটা আলটিমেটলি থাকে 0.005%। এতটুকু পাওয়া যায় হচ্ছে আমাদের কি ডিউটেরিয়ামটা। তো আমাদের এই ধরনের ম্যাথ আসলে আশা করতেছি আমরা এভাবে ভেঙে ভেঙে করলে জিনিসটা মিলে যাবে। তো আমাদের দুইটা প্রসেসে দিতে পারে, একটা হচ্ছে পার্সেন্টেজ দিয়ে ডাইরেক্ট গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলতে পারে, অথবা এটার মতো করে গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা দিবে, আমরা পার্সেন্টেজটা হিসাব করব কিভাবে, যেটা দেওয়া থাকবে 100 থেকে ওইটা বিয়োগ করলে বাকি দুজনের জন্য আমরা পেয়ে যাব। তো বাকি দুজনের মধ্যে কে কতটুকু পাবে আমি তো জানি না, ওই জন্য আমি একটাকে ধরবো X% পাচ্ছে, আরেকটা মনে করো হচ্ছে ওই জিরো যেটা বাকি থাকবে ওইটা থেকে যদি এক্সটা বিয়োগ করে দাও তুমি পরেরটাও পেয়ে যাবে। তো ওই হিসাব করলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র কি? পার্সেন্টেজের সাথে ভরটা গুণ, পার্সেন্টেজের সাথে ভর গুণ, পার্সেন্টেজের সাথে ভর গুণ, ডিভাইড বাই 100। হিসাব করে এক্স এর মানটা বের করলে আমরা ডিউটেরিয়ামেরটা পাবো, এবং 0.02 থেকে এক্সটা বিয়োগ করলে আমরা ট্রিটিয়ামেরটাও পেয়ে যাবো। তো ম্যাথগুলো আসলে আশা করতেছি এভাবে করলে ইনশাল্লাহ আমরা খুব সহজে করতে পারবো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।